হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল ইন্ডিয়ায়। আমাদের সেনাপ্রধান তড়িঘড়ি করে আমাদের ছাত্রদের অভিভাবক একজন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষককে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে গেলেন। সবাই দেখেছিলেন, নাম বলা লাগবে না। তার সাথে কি মিটিং হয়েছে আল্লাহ জানে। এরপরে 5-6টা রাজনৈতিক দলকেও ডাকলেন, মিটিং হলো। মিটিং করার পরে তড়িঘড়ি করে তাদের নিয়ে চলে গেলেন কোথায়? ইন্ডিয়ান হেডকোয়ার্টার বাংলাদেশে, যেটাকে বলা হয় ওই বঙ্গভবনে। আমার প্রশ্ন, তখন বঙ্গভবনের চেয়ারে যিনি বসা তিনি কাল্লু, ওই ইন্ডিয়ান চপ্পু সাহেব একটা অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শ দিলেন। এটার বৈধতা যাচাইয়ের জন্য আবার পরামর্শ চাওয়া হলো প্রধান বিচারপতির কাছে। তখন পর্যন্ত প্রধান বিচারপতি ইন্ডিয়ান রয়ে গেছেন, ঠিক না? শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার জন্য তার সীমান্তে আসতে হবে না, তো সীমান্তে আসতে হবে। উনি কি সীমান্ততে পালাই গেছে? সীমান্তে আসতে হবে। যারা বলেন পালাই গেছে না কি হয়ে গেছে, সময় মতো আপনার শুনলাম। এত তাড়াতাড়ি এত ব্যস্ত হেন না। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে। মানে এই যে একটার পর একটা কল ফাঁস হচ্ছে, সেই ফাঁসটা আমরা প্রথম থেকেই বুঝতে পারছি এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে। এর আগে আরও কয়েকটা হয়েছে। ইনফ্যাক্ট এই প্রবণতা বেড়েছে যখন আমাদের প্রধান উপদেষ্টা ভারতের পিটিআইকে তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যদি ভারতে থাকতে হয় তাকে, বাংলাদেশ তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। উইচ ইজ ভেরি রাইট, যে তিনি ভারতে বসে থাকবেন এবং একটার পর একটা মন্তব্য করবেন, এটা খুবই বাজে ব্যাপার। কিন্তু এরপর থেকেই দেখা গেল এই ঘটনাটা ঘটানো হচ্ছে এবং এটা একটা ট্রিক করে করানো হচ্ছে। উনি স্টেটমেন্ট আর দিচ্ছেন না, তিনি ট্রিক করছেন, তিনি কারোর সাথে কথা বলছেন, কথাটা ফাঁস করে দেওয়া হচ্ছে। তাতে দুটো কাজ হচ্ছে, সরকার যেটা চাইছে না তিনি সেটা করছেন। পতিত স্বৈরাচারী সরকারের দোসররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। 5ই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাছাড়াও পালিয়ে গিয়েছে অনেক রাঘব বোয়ালেরা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান, এছাড়াও বিপ্লব কুমার সরকার, হারুন আর রশিদ, এছাড়া বড় বড় যে রাঘব বোয়াল আছে তারা অনেকেই পালিয়ে গিয়েছে। তাদের এখন পর্যন্ত খোঁজ মেলেনি, তবে কিছু চুনোপুঁটিদের খোঁজ মিলেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এইগুলোর পিছনে নাকি সেনা প্রধানকে দায়ী করছে। প্রিয় দর্শক শ্রোতা, মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছিল, শেখ হাসিনা কিন্তু কল দিয়ে আওয়ামী লীগের একজন নেতাকর্মীর সাথে কথা বলেছিল যে সবার নামগুলো হিসাব করে রাখো, দেশে এসে সবাইকে দেখে নেব, একটাকেও ছাড়বো না। তার মানে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুরো কনফিডেন্স দিচ্ছে যে সে আবারও দেশে ফিরবে এবং দেশে ফিরে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে এবং যারা বর্তমানে আওয়ামী লীগের উপরে নির্যাতন করছে, আওয়ামী লীগকে হত্যা করছে, আওয়ামী লীগকে নিঃশেষ করার চিন্তা ভাবনা করছে, পায়তারা করছে, তাদের বিচার করবে। এটা শেখ হাসিনা বোঝানোর চেষ্টা করেছে সেই কল রেকর্ডের মাধ্যমে। অবশ্যই বিষয়টি নিয়ে জাহিদুর রহমান বিস্তারিত আলোচনা করেছেন এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে বৈঠকের পরে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন আল্লামা মামুনুল হক। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আর একজন আওয়ামী লীগের নেতার কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তিনি কিভাবে এখনও বিশ্বাস করেন যে শেখ হাসিনা আবারও দেশে আসবে। তাই চলুন আর কথা না বাড়াই, এক এক করে আমরা বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা শুনে আসি। হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল ইন্ডিয়ায়। আমাদের সেনাপ্রধান তড়িঘড়ি করে আমাদের ছাত্রদের অভিভাবক একজন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষককে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে গেলেন। সবাই দেখেছিলেন, নাম বলা লাগবে না। তার সাথে কি মিটিং হয়েছে আল্লাহ জানে। এরপরে 5-6টা রাজনৈতিক দলকেও ডাকলেন, মিটিং হলো। মিটিং করার পরে তড়িঘড়ি করে তাদের নিয়ে চলে গেলেন কোথায়? ইন্ডিয়ান হেডকোয়ার্টার বাংলাদেশে, যেটাকে বলা হয় ওই বঙ্গভবনে। আমার প্রশ্ন, তখন বঙ্গভবনের চেয়ারে যিনি বসা তিনি কাল্লু, ওই ইন্ডিয়ান চপ্পু সাহেব একটা অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শ দিলেন। এটার বৈধতা যাচাইয়ের জন্য আবার পরামর্শ চাওয়া হলো প্রধান বিচারপতির কাছে। তখন পর্যন্ত প্রধান বিচারপতি ইন্ডিয়ান রয়ে গেছেন, ঠিক না? তাহলে সবাই আপনারা ওই সময় পর্যন্ত ইন্ডিয়ান পরিকল্পনায় সামনে আগাচ্ছেন। এরপরে সরকার হলো, হাসিনার সার্জারি করা সংবিধান অনুযায়ী শপথ দিলেন। তারপরে প্রত্যেকটা কাজ আপনারা ওই ইন্ডিয়ান প্রেসক্রিপশনে করেছেন। তখন পর্যন্ত 95% সচিব হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত। ওই সচিবালয় থেকে শুরু করে ওই থানা পর্যায়ে একবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত তাকান, দেখবেন 95% চেয়ার এখনো আওয়ামী লীগের আমলের আমলাদের দখলে। হাসিনার প্রত্যেকটি দোসরকে, প্রত্যেকটি গোলামকে এই বাংলার মাটিতে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম বন্ধ হবে না। এই আন্দোলনের 1 নম্বর মাস্টার মাইন্ড ছিলেন মহান আল্লাহ। আল্লাহ চেয়েছেন বিদায় হাসিনার পতন হয়েছে। আপনারা এখানে শত শত মানুষ বুকে হাত দিয়ে বলেন তো আপনারা, 5ই আগস্ট সকাল 11টা পর্যন্ত আমরা কেউ জানতাম হাসিনা পালাবে? তাহলে আপনি 5ই আগস্ট সকাল 11টা পর্যন্ত যদি না জানেন হাসিনা পালাবে, তাহলে আপনি কিসের মাস্টারমাইন্ড? ষড়যন্ত্র, নীল নকশা, বাংলাদেশকে বিপদে ফেলার যে মিশন, এই মিশন কিন্তু এখনো শেষ হয় নাই, বন্ধ হয় নাই। তাই আমরা যদি মনে করি
যে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাব, আনন্দে ঢেকুর গিলবো আর ঘরে বসে থাকবো, তাহলে এই বাংলাদেশ আবারও যে কোনো সময় বড় ধরনের একটি সংকটে পড়বে। কারণ মনে রাখতে হবে, আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু হাসিনার চেলা মুন্ডা এবং দোসররা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখনো বসা রয়েছে। এই হাসিনার প্রত্যেকটা চেলা মুন্ডাকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত এই বাংলাদেশ কখনোই নিরাপদ হতে পারে না। আজকে সচিবালয়ের দিকে তাকান, 95% সচিব হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত। ওই সচিবালয় থেকে শুরু করে ওই থানা পর্যায়ে একবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত তাকান, দেখবেন 95% চেয়ার এখনো আওয়ামী লীগের আমলের আমলাদের দখলে। তাহলে হাসিনার আমলে যারা নিয়োগপ্রাপ্ত, হাসিনার আমলে যারা নিয়োগ পেয়ে চেয়ারে বসছে, আপনারা কি মনে করেন এদের দ্বারা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব? তাহলে হাসিনাকে দেশ ছাড়া করলেন, আর এরা দেশে বহাল তবিয়তে আমি আপনি কিভাবে নিরাপদ বাংলাদেশে চিন্তা করি? তার মানে বুঝতে হবে, হাসিনার প্রত্যেকটি দোসরকে, প্রত্যেকটি গোলামকে এই বাংলার মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম বন্ধ হবে না। 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর একটি ভুল হয়েছে আমাদের। অনেকে এই ভুল জানবেন না, ধরার সুযোগ নেই। 5ই আগস্ট যে বিপ্লব আমরা করেছি, এই বিপ্লব একক কোনো ব্যক্তি, সংগঠন কিংবা কোনো রাজনৈতিক দলের ছিল না। এই বিপ্লব ছিল এদেশের 18 কোটি জনগণের, এদেশের 18 কোটি মানুষের। এখানে ছাত্র, জনতা, রাজনৈতিক দল আমরা সবাই অংশগ্রহণ করেছি। সুতরাং এই বিপ্লবের ক্রেডিট আমাদের সবার। কোন ছাত্র নেতা যদি দাবি করে আমি মাস্টার মাইন্ড, আমি অমুক, কোন সংগঠন যদি বলে আমরাই সব করেছি আর কেউ নাই, তাহলে বুঝতে হবে ওরা ওই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সত্য একটি মিশন তারা বাস্তবায়ন করছে। এই বিপ্লব এদেশের মানুষের ছিল, এদেশের গণমানুষ জীবন দিয়েছে এখানে। তাই এই বিপ্লবের ক্রেডিট দিতে হলে এদেশের মানুষকে দিতে হবে। আর মাস্টার মাইন্ডের কথা তো অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করে। আমি যেটা বলি, এই আন্দোলনের 1 নম্বর মাস্টার মাইন্ড ছিলেন মহান আল্লাহ। আল্লাহ চেয়েছেন বিদায় হাসিনার পতন হয়েছে। আপনারা এখানে শত শত মানুষ বুকে হাত দিয়ে বলেন তো আপনারা, 5ই আগস্ট সকাল 11টা পর্যন্ত আমরা কেউ জানতাম হাসিনা পালাবে? তাহলে আপনি 5ই আগস্ট সকাল 11টা পর্যন্ত যদি না জানেন হাসিনা পালাবে, তাহলে আপনি কিসের মাস্টার মাইন্ড? এই যে আজকে যারা দাবি করে ছাত্র নেতারা অমুক বলে মাস্টার মাইন্ড, ওই অমুক ছাত্র নেতা সকাল 11টা পর্যন্ত জানতোই না যে হাসিনা পালাবে কিনা। মাস্টার মাইন্ড তো তিনি, যিনি আদ্যপান্ত জানেন। সুতরাং আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন হাসিনাকে আর বাংলার জমিনে রাখবেন না। শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার জন্য তার সীমান্তে আসতে হবে না, তার সীমান্তে আসতে হবে। উনি কি সীমান্ততে পালাই গেছে? সীমান্তে আসতে হবে। যারা বলেন পালাই গেছে, পালাই গেছে না কি হয়ে গেছে, সময় মতো আপনারা সব এত তাড়াতাড়ি এত ব্যস্ত হেন না, এত ব্যস্ত হেন না, অপেক্ষা করেন। কত তথ্য পাশ খুঁজে পেয়েছেন, খুঁজে পেয়েছেন পদত্যাগপত্র। পদত্যাগপত্রটা কোথায়? একটা কথা বলে রাখি, পদত্যাগপত্র সাইনে ছিল, পদত্যাগপত্রটা এখন নাই, এনএস গভর্নমেন্টের কাছে নাই। এটাই হলো রাজনীতি, এটাই রাজনীতি, বুঝতে পারছেন? এটাই হলো রাজনীতি। পদত্যাগপত্র কোথায় রেখেছিল? গায়েব। তাই এখন দেখানো কারো বাবার ক্ষমতা নাই। কোথায় আছে এখন জানেন? শেখ হাসিনার হাতে চলে গেছে। যে পদত্যাগপত্র সাইনি ছিল না, বন্দুকের নাল ঠেকায়, সেই পদত্যাগপত্রটা এখন শেখ হাসিনার কাছে। এখন অস্বীকার করলে আপনি কি করবেন? সেই জন্য তো বলে আমি পদত্যাগ করি নাই। বুঝতে পারছেন? ইহাকেই রাজনীতি বলে। কে নিয়ে গেছে, কীভাবে নিয়ে গেছে, আকল থাকলে বুঝে নেন। গণভবনের থেকে সেই পদত্যাগপত্রটা প্রেসিডেন্টের কাছে না গিয়ে, সেনাপ্রধানের কাছে না গিয়ে, প্রেসিডেন্টের কাছে না গিয়ে কীভাবে তার হাতে বসে গেল, এটা যার যার আশা করি এবার আপনারা বুঝতে পারছেন কীভাবে গেছে। এটুকু বুদ্ধি আপনাদের আছে, এটুকু আমার খুলে বলার দরকার নেই। নাম্বার 2, এত ফাল পাইলেন না, এত ফাল পাইলেন না। শেখ হাসিনা কিন্তু আসলেই বাংলাদেশে, ওটা আপনাদের বোকা বানাইছে। এনএস সরকারকে বোকা বানাইছে অডিও প্রকাশ করে। অডিওটা প্রকাশ করে তৃতীয় পক্ষটা করেছে, করে এনএস সরকারকে বোকা বানিয়ে দিছে, বোকা বানিয়ে দিছে এবং আপনার আওয়ামী লীগের কর্মীদের চাঙ্গা করে দিছে। এটাই যে আমি বলার পরে তারা বিশ্বাস করবে না, আমি জানি তারা চাঙ্গা হবে। চাঙ্গাটা তাদের হওয়া দরকার ছিল, তারা জানে, সেটা করেছে। আর ওটা বুঝতেছে এনএস সরকার যে কেমন লাগে মজা, সে বুঝতেছে। শেখ হাসিনা যখন জীবিত আছে, গভর্নমেন্টের যেগুলো আছে আমেরিকার ছাতা আর জামাতের কলার পাতা দিয়ে তারা টিকতে পারবে না। যদিও গতকাল থেকে আর্মি নেমে গেছে, দেখছেন? লু আসছে, লু হাওয়া আসছে, আর একটা ভেজাল আর্মি নামিয়ে দিয়েছে, তাই না? কি মজা! শেখ হাসিনা পুলিশ না করে হারাও হারাও হারাও, এটা অগণতান্ত্রিক, অগণতান্ত্রিক। শেখ হাসিনা পুলিশ দিয়েছে, পুলিশই রাষ্ট্র। এখন যে আর্মি রাষ্ট্র হইলো, ও সিংহ বাবা এখন কথা বলো না কেন? ও রেজওয়ানা, ফরিদা, মানে ফরিদা হচ্ছে লুঙ্গিমাম ফ্রড মাজার আছে না, ফ্রড মাজারের গার্লফ্রেন্ড, তারা এখন আর্মি না ঘুরবে, এটা আরাম। আর শেখ হাসিনা পুলিশই রাষ্ট্র করলে সেটা হারাম হারাম। এখন যে পুলিশ আর্মি রাষ্ট্র হয়ে গেল, ও এখন গণতন্ত্র, ঠিক আছে না? ও জামাতি, সিংকু জামাতি বাম, এখন এই গণতন্ত্র হচ্ছে সিংকু বামাতি, সিংকু বামদের, সিংকু বাম জামাতি গণতন্ত্র। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে। মানে এই যে একটার পর একটা
কল ফাঁস হচ্ছে, সেই ফাঁসটা আমরা প্রথম থেকেই বুঝতে পারছি এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে। এর আগে আরও কয়েকটা হয়েছে। ইনফ্যাক্ট এই প্রবণতা বেড়েছে যখন আমাদের প্রধান উপদেষ্টা ভারতের পিটিআইকে তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যদি ভারতে থাকতে হয় তাকে, বাংলাদেশ তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, উইচ ইজ ভেরি রাইট, যে তিনি ভারতে বসে থাকবেন এবং একটার পর একটা মন্তব্য করবেন, এটা খুবই বাজে ব্যাপার। কিন্তু এরপর থেকেই দেখা গেল এই ঘটনাটা ঘটানো হচ্ছে এবং এটা একটা ট্রিক করে করানো হচ্ছে। উনি স্টেটমেন্ট আর দিচ্ছেন না, তিনি ট্রিক করছেন, তিনি কারোর সাথে কথা বলছেন, কথাটা ফাঁস করে দেওয়া হচ্ছে। তাতে দুটো কাজ হচ্ছে, সরকার যেটা চাইছে না তিনি সেটা করছেন, এবং উনি সম্ভবত চাইছেন তার দলের নেতাকর্মীদের কাছে কিছু বার্তা পৌঁছাতে। তিনি এখনো আছেন, তিনি কোনোদিন চট করে দেশে ঢুকে পড়বেন, দেশের বর্ডারের কাছাকাছি কোথাও আছেন, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলছেন। রিসেন্ট যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা দুটো ব্যাপার একটু আলাপ তুলতে পারি। সেটা হলো এটা করে উনি আসলে কি অর্জন করলেন, আমাদের কি করা উচিত, এবং ভারত সরকারের কাছে আমাদের বার্তা কি হওয়া দরকার এই ইস্যুতে, সেটা নিয়েও কথা বলা দরকার বলে মনে করি। এই অডিও কলে আবারও বলছি এটা পরিকল্পিতভাবে যিনি অপরপক্ষে শেখ হাসিনার সাথে কথা বলছিলেন তিনি এটা রেকর্ড করেছেন এবং অন্য একটা ডিভাইস দিয়ে তারপর সেটাকে পাবলিশ করা হয়েছে এবং আমাদের দেশের টিভিগুলো যথারীতি এটাকে নিয়ে কথা বলেছে। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের বক্তব্যকে পাত্তা দিয়ে আমরা আবার তাকে আরও বেশি স্প্রেড করতে সাহায্য করি কিনা। এর আগেও আমি যখন তার এই ফোন কলগুলো নিয়ে কথা বলেছি আমাকে অনেকে লিখেছেন যে এটা করার মাধ্যমে আমি বরং তাকে হেল্পই করলাম, কিন্তু আমি ঠিক ব্যাপারটা ওভাবে দেখি না বলেই আবারও কথা বলতে চাইছি। কারণ হলো আমি মনে করি এটা নিয়ে কথা বলা দরকার এবং আমরা আমাদের মধ্যে আমাদের টেকগুলো বলা দরকার, শোরগোল করা দরকার, কারণ এটার সাথে ভারতের উপর চাপতৈরির সম্পর্ক আছে বলে আমি মনে করি। এখানে গোপালগঞ্জ জেলার একজন ছাত্রলীগ নেতা তার সাথে কথা বলেন, তার সাথে যথারীতি আপা আপা করে কথা বলেন এবং নিশ্চিতভাবে প্রথম যে কলটা আমাদের সামনে এসেছিল তার তুলনায় অনেক কম উনি তার আপাকে ডেকেছেন। এখানে শেখ হাসিনার মোটা দাগে যেটা বলবো তার সেই পুরনো অ্যারোগেন্স এবং দেশে যে বিভৎসতা ঘটিয়ে গেছেন তিনি, দেশের মানুষকে, দেশের মানে শত শত মানুষকে হত্যা, হাজার হাজার মানুষকে আহত করা, ন্যূনতম কোনো রিপেন্টেন্স তার নাই, বরং তিনি তার সেই চিরাচরিত যেসব অ্যাটিটিউড আছে সেটাই দেখাচ্ছেন। তাকে গোপালগঞ্জ নিয়ে তাকে একটা জায়গায় মন্তব্য, আমি ভিডিওটা দিয়ে দেবো বা এটা পাওয়াই যায়, আপনারা শুনে নেবেন। গোপালগঞ্জ নিয়ে একটা প্রসঙ্গে উনি বলেন গোপালগঞ্জে যেই হাত দেবে তার হাত পুড়ে যায়। মানে গোপালগঞ্জকে নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। আমাদের নিশ্চয়ই মনে আছে গোপালগঞ্জে বিএনপির একজন কর্মীকে হত্যা করা হয়েছিল কারণ আওয়ামী লীগের পোস্টার, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবি সহ পোস্টার ছেড়া হয়েছিল এই অভিযোগে। সুতরাং দীর্ঘদিন পর্যন্ত বা এখনও এটা ঠিক কতটুকু উন্নতি হয়েছে আমি জানি না, এখানে ছাত্রলীগের নেতা বিভিন্নভাবে শেখ হাসিনার কাছে বিচার দিচ্ছেন যে যৌথ বাহিনী পুলিশ বিভিন্ন সময় ক্র্যাকডাউন করছে তাদের উপরে, মানে আওয়ামী লীগের জনগণের উপর, আওয়ামী লীগের সদস্যদের উপরে, কর্মীদের উপরে, টপদের কথা বলছিলাম, মিড টু লোয়ার লেভেল, ইভেন সবচেয়ে কম সক্রিয়, সবচেয়ে নিচু পর্যায়ের, সবচেয়ে নিচু যে কর্মীটা আছে, ছোট যে কর্মীটা আছে, সেও নানা রকম ক্রাইমের সাথে জড়িত। মানে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা বা কর্মীর কথা যদি বলি, তার নানা রকম দুর্নীতি, তার চাঁদাবাজির সাথে জড়িত, ওকে ধরো, তাকে পেটাও, বিরোধী দলের সদস্যদেরকে ধরেও তার বিরুদ্ধে মামলা দাও, তাকে জেল খাটাও, এমন কোনো অন্যায় নেই তার সাথে জড়িত না। সুতরাং আমরা যদি ট্রুলি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম জেনুইনলি ব্যবহার করি, আওয়ামী লীগের কেউই আসলে বাদ যাবে না এই জাস্টিস সিস্টেম থেকে, নিয়ে নিশ্চয়ই আমাদের কোনো কনফিউশনের কিছু নেই। সুতরাং এটা আছে। এখন গোপালগঞ্জে বহু ক্ষেত্রে এই ধরনের লোকজনের উপরে পুলিশি অভিযান চলছে। পুলিশি অভিযান যদি চলে এটা টু লেট, আমি মনে করি যৌথবাহিনী অভিযান আরও আগে হওয়া উচিত ছিল, আরও সিরিয়াসলি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা সেই জায়গায় সেভাবে হচ্ছে না। যাই হোক, এখন যদি হয়ে থাকে সেটা নিয়ে বিচার দিচ্ছেন এবং সেটা জবাবে শেখ হাসিনা খুব ক্ষুব্ধ হয়েছেন পুলিশের ওপরে এবং সেই কোন ওসির নেতৃত্বে এগুলো হচ্ছে, সেই ওসির নাম চান, তাকে পাঠাতে বলেন, সেই কর্মী তাকে সেটা বলে এবং উনি খুব ক্ষুব্ধ হয়ে বলেন 15 বছর এত কিছু করেছেন, বেতন ভাতা বাড়িয়েছেন, আর্মিকেও বাড়িয়েছেন, এগুলো বলছেন। একটা জিনিস আমরা খেয়াল করি যে এসবের মাধ্যমে এগুলো এই জন্য বলছে তার এই বক্তব্যগুলোকে একদম উড়িয়ে দেবো না, একটা পতিত স্বৈরাচার তার স্বৈরাচারী ব্যবস্থাটাকে গড়ে তোলা, টিকিয়ে রাখার সময় কি করেছেন এবং সেখান থেকে পতিত হওয়ার পর তার প্রতিক্রিয়া কি, এগুলো খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ। সুতরাং আমি মনে করি যে এটা করে খারাপ কিছু না, এটা আমরা আমাদের রেকর্ডেড থাকা দরকার। তিনি ক্ষুব্ধ হয়েছেন, উনি মনে করেছেন যে উনি এত কিছু করেছেন এবং টোনটা এরকম যে উনি ওনার পারিবারিক সম্পদ দিয়ে পুলিশের সুযোগ সুবিধা দিয়েছেন, সেনাবাহিনীর সুযোগ সুবিধা দিয়েছেন, এই রাষ্ট্রের জনগণের টাকাকে বহু ক্ষেত্রে অপব্যয় করে বিভিন্ন বাহিনী, পুলিশ সহ তাদেরকে তোয়াজ করার জন্য দেয়া হয়েছে এবং শুধু সেটা না, তাদেরকে ভীষণভাবে করাপ্ট হতে কোনো বাধা দেওয়া হয়নি, তারা তাদের ইচ্ছে মতো মানুষের উপর অত্যাচার নির্যাতন করে তাদের অকল্পনীয় উপার্জন তৈরি করেছে। এই কারণে আমরা দেখেছি শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের উপরে মানুষের যতটা ক্ষোভ বিক্ষোভ ছিল তার চেয়ে বহুগুণ বেশি ছিল পুলিশের উপর এবং পুলিশকে রীতিমতো পালিয়ে যেতে হয়েছে, এই পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আমরা দেখছি যে তিনি কেন এই কাজটা করেছেন এবং এখন হতাশ মনে করছেন। মানে ওই কাজ করার পরও তাকে ক্ষমতায় দীর্ঘদিন পুলিশ রেখেছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু তাতেও তার মন ভরছে না। সত্যিকার অর্থে 2014 পর থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে প্রশাসন, পুলিশ এবং ভারতীয়রা মিলে।
এবং হুমকির ক্ষেত্রে তিনি বলছেন যে এক মাঘে শীত যায় না, এই মেসেজটা তাকে পৌঁছে দিতে হবে। উনি বলছেন যে এত কিছু করলেন, তারা এখন নাকি লাফাচ্ছে সুদখোর ইউনুসের কথা শুনে এবং জামাতের এই ধরনের আলাপ করছে। মানে এখনও সুদখোর ইউনুস, মানে একটা ব্যাংকের প্রতিষ্ঠাতা, যেই দেশে প্রচুর ব্যাংক আছে, সেই দেশে এই দেশে মানে যে অর্থনৈতিক সিস্টেমে চলে সেটায় সুদ আছে। একজন মানুষ, একজন ব্যাংকার টু দ্য পুয়ার বলা হয় তাকে সুদখোর গালি এখনও, এবং তার বিক্ষুব্ধ থাকা, তার ক্রোধ ক্ষোভ ডক্টর ইউনুসের প্রতি এখনও কীভাবে রয়ে গেছে সেটা দেখতে পাচ্ছি তার এই ফোন কলে। এবং খুব অস্বাভাবিক হয়তো না, তার পতনের পর ডক্টর ইউনুস যদি এই রাষ্ট্রের দায়িত্বে না আসতেন হয়তো তার দুঃখ কিছুটা হলেও কম হতো, কিন্তু সেই ক্ষোভ তার রয়ে গেছে। এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা খুব ইম্পর্টেন্ট, আমি সেই জায়গায় আসবো। ওনার নেতাকর্মীদের উপরে হাত দেওয়ার জন্য তিনি দেখে নেবেন বলেন, 2001 সালে দেখেননি, এবার ভালো মতো দেখে নেবেন কী বা কী করছে না করছে। আমি একটা জিনিস বা আমরা একটা জিনিস শেখ হাসিনাকে জানাতে চাই, তার নেতাকর্মীদের উপরে যদি অন্যায় কোনো হামলা, কোনো কিছু ঘটনা ঘটে, সেটা দেখে নেওয়ার কিছু নেই। আমরা এই দেশে যারা আছি, আমরা যারা এই দেশের নাগরিক মনে করি, আমরা ইভেন আওয়ামী লীগের ভয়ঙ্কর ক্রিমিনালদেরকেও এই রাষ্ট্রের নাগরিক মনে করি এবং তার জাস্টিস পাওয়ার অধিকার আছে বলে মনে করি। তার সেই জাস্টিস পাওয়ার অধিকার পাওয়ার জন্য আমরাই ফাইট করবো। শেখ হাসিনাকে দেখে নিতে হবে না, কারণ উনি দেখে নেওয়ার জন্য আসলে আসতে পারছেন না। কিন্তু এই কথাগুলো উনি বলছেন, কেন বলছেন আমরা নিশ্চয়ই ধারণা করি, তারপরও সেটা বলবো। একটা পর্যায়ে ছাত্রলীগ নেতা তার অবর্তমানে কাউকে না কাউকে দায়িত্ব দেওয়ার কথা বলেন, তিনি খেপে যান, পাকা কথা বলতে হবে না বলে তাকে বকাঝকা দেন, কারণ তিনি বলছেন কাউকে দায়িত্ব দিলেই তাকে ধরে নিয়ে যাওয়া হবে। উনি জনাব শাহজাহান খানের উদাহরণ দিয়েছেন, যিনি একটু নামতে গেছেন, ফলে তাকে রীতিমতো ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা থাকা উচিত না, কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে একটা সময় দেশের বিরোধী দলগুলো, বিশেষ করে বিএনপির কমিটিতে যেই আসে সেই মানুষটার বিরুদ্ধেই মামলা হওয়া, তাকে জেলে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি ছিল। তো শেখ হাসিনা যখন এই কথাগুলো বলছেন, সেগুলো আসলে তার ওষুধই তার বিরুদ্ধে দেওয়া হচ্ছে, কেউ বলতে পারে, আমি বলি না। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন মানুষজন যাদেরকে ধরা হচ্ছে, প্রত্যেকের বিরুদ্ধে এন্তার অভিযোগ আছে নানা রকম ক্রাইমের, কিন্তু অপরপক্ষে এর আগে কোনো রকম কোনো অভিযোগ ছাড়াই জাস্ট গায়েবী মামলা দিয়ে বিরোধীদেরকে দমন করা হতো। এটা একেবারেই ভিন্ন জায়গা। এই কনভারসেশনের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা যেটা, সেটা হচ্ছে তিনি বলছেন আর 1 মাস টিকে কিনা দেখো, সরকার সম্পর্কে বলছেন এটা নাকি আর 1 মাস টিকতে পারবে না, এবং এটা উনি রিপিট করেছেন, দুবার বলেছেন। তারপর বলছেন এখন যারা বাড়াবাড়ি করছো, উনি তার নেতাকে, তার কর্মীকে বলছেন এটা সবাইকে বলার জন্য, তারা 1 মাস পরে নিশ্চয়ই বুঝতে পারবা তোমাদের কপালে কি আছে, টোনটা এইরকম। উনি একাধিকবার বলছেন 1 মাস টিকবে না। ওই যে বলছিলাম যে উনি চট করে যেমন ঢুকে পড়ে, চট করে 1 মাস এই সরকার টিকবে না, উনি তাহলে যখন টিকবে না, উনি যেহেতু বর্ডারের কাছাকাছি আছেন, চট করে চলে আসবেন, এই ধরনের পারসেপশন। সো উনি ওনার নেতাকর্মীদের কাছে এই বার্তা দিতে চাইছেন যে উনি খুবই তার নেতাকর্মীদের প্রতি ফিল করেন, তিনি এই সরকার বেশি দিন টিকবে না, উনি যে কোনো সময় চলে আসবেন, এই হচ্ছে তার দেওয়ার ইচ্ছে। কিন্তু আমি একটা জিনিস মনে করি, উনি নেতাকর্মীদের ব্যাপারে আসলে কম্পেনসেট করার চেষ্টা করছেন। ইতিহাসে লেখা হয়ে গেল শেখ হাসিনা তার নেতাকর্মীদের চরমতম বিপদের মুখে ফেলে পালিয়ে গেছেন। শুধু নেতাকর্মী না, মানে আমাদের টপ লিডাররা, ইন্ডিয়ান পত্রিকায় এসছে যে পতনের আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত তারা জানতেন না শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন। জানলে তাদের অনেকের এই ডিজাস্টারে পড়তে হতো না, পালিয়ে টালিয়ে তারা ব্যবস্থা করতে পারতেন। সো নেতাকর্মীকে চরমতম বিপদের মুখে ঠেলে দিয়ে তিনি পালিয়ে গেছেন, এখন তিনি নেতাদের প্রতি অনেক রেসপন্সিবিলিটি দেখাচ্ছেন। এর চেয়ে প্রহসন আসলে আর কিছু হতে পারে না। কিন্তু তার জায়গা থেকে আবারও তিনি আশা দেওয়ার চেষ্টা করছেন নানান ফর্মে। আমার কাছে প্রায় মনে হয় যে ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরার মতো যে ঘটনা, এই ব্যাপারটাও তাই। এতে লাভ কিছু হবে না, কিন্তু কেউ কেউ এই আলাপ হয়তো করতে পারেন যে তাদের নেত্রী বহাল তবিয়তে আছেন, তার মধ্যে এখনও সেই আগের মতো ভীষণ শক্তিশালী। প্রত্যেকটা ডিক্টেটর যে মেসেজ দেওয়ার চেষ্টা করে, ডিক্টেটর তো জনগণের সমর্থনে ক্ষমতায় থাকে না, স্ট্রং ম্যান, স্ট্রং পার্সন একটা ইমেজ তারা তৈরি করার চেষ্টা করে। সো শেখ হাসিনাও সেই ইমেজ তৈরি করার চেষ্টা করেছেন। আমার তো মনে হচ্ছে তারা ওই সাধারণ ক্ষমা ক্ষতিপূরণ এই দর্শনে যাচ্ছে। এটা কোনো দর্শন হতে পারে না, অপরাধী করে তার বিচার হতে হবে। উনি ডিফেন্স মিনিস্টার, সাগর ভাই, আমি চাকরিরত অবস্থায়, আমি বললেন যাই চাকরিরত অবস্থায় পৃথিবীর ইতিহাসে বিরল, আমাকে হ্যান্ডকাম বেঁধে 43 দিন আপনি মাটি ফ্লোরে রেখেছিলেন, চোখ বেঁধে হ্যান্ডকাম নেন। বিচারক নিয়ে কোথায় এত কষ্ট কোথায়? চুক্তিভিত্তিক নিয়ে একটু বিচারক দেওয়া যায়, অনেক অবসর বিচারক আছে। মানে সবকিছুর মধ্যে এত ঢিলে তালে চললে বা সব দায়িত্ব একসাথে নিতে হবে না। আমি তো চাই শেখ হাসিনা ফিরে আসুক, এবং যে অন্যায় আচরণ উনি করেছেন, এত হত্যা, গণহত্যা, গুম, তার বিচারের মুখোমুখি হোক। তার হওয়া উচিত, তার যে সৎসাহস থাকে ফিরে আসুক। তার দলের ওবায়দুল কাদের সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, ওনারা সবাই আসুক। আমার বিশ্বাস এই 2 মাস যেভাবে গেছে এটা ছিল ধীরে চলনীতি, এবং এনার আমার মনে হয় প্রতি মাসে একবার যদি রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেন ডক্টর ইউনূস, অনেক ফিডব্যাক পাবেন, অনেক শক্তি পাবেন। হয়তো এই দলের মধ্যে রাজনীতি আনা সম্ভব না এই আপনার তত্ত্বাবধায়কের মধ্যে, তবে ওনাদের প্রতি মাসে যদি সাথে কথা বলেন ফিডব্যাক পাবেন। এবং যে কথা উনি বাবুল ভাই বলেন আসলে সত্যি, যাচাই বাছাই করে একই জিনিস ঘুরে ফিরে আসতেছে। দুঃখজনক, আপনি বুঝতে হবে 16 বছরে এই যারা ছিল সবাই ঘুরে ফিরে একই জায়গায়। এই সরকারটা, হাসিনা সরকারটা কিভাবে স্বৈরাচারী হলো, বা এত কি বলবো দাপট বা হিটলারের যে খারাপ অবস্থান কেন গেল? সে দীর্ঘমেয়াদে ক্ষমতায় অবৈধভাবে থাকার জন্য কয়েকটা ইনস্ট্রুমেন্টকে সে অবৈধভাবে শক্তিশালী করে। এক হলো ডিজিএফআই, 2 হলো এনএসআই,
তিন হলো পুলিশ। এবং এই তিনটা যদি চমৎকার ভাবে বা কঠোর ভাবে যদি সংস্কার করা না হয়, সাগর ভাই, আমরা এই স্বাধীনতা আমাদের কোনো কাজে লাগে। আবু সাইদের জন্য আজকে আমরা স্বাধীন, হাসতে পারতেছি, কথা বলতে পারতেছি, বুক খুলে চলতে পারতেছি। এটা হবে আমাদের জন্য লজ্জা, ডক্টর ইউনূসের জন্য লজ্জা, ডক্টর ইউনূসের টিমের সাথে লজ্জা। আজকে আমাদের একটা মিটিং ছিল রাও ক্লাবে, প্রায় 350 অফিসার থেকে 400 অফিসার যে নির্মম ভাবে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, সেনাবাহিনী থেকে সরাই দেওয়া হয়েছে, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি মনে করি যদি 71 সালে মেজর জিয়া, মেজর শফিউল্লাহ ওনারা 1 বছরের মধ্যে সেনাবাহিনীটাকে গড়ে তুলছে প্রচন্ড বৈরী চাপের মুখে, 25 বছর গোলামী চুক্তির মধ্যেও রক্ষী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী কিন্তু গড়ে উঠছে। সেই সেনাবাহিনী আজকে খুবই দুর্বল অবস্থানে, নৈতিক দিক থেকে আমি সত্যিকারে বলবো, সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী অর্থাৎ সকল বাহিনী, সকল প্রতিষ্ঠান, কোথাও মূল্যবোধ নাই। উনি যে শেখ হাসিনা, এই সরকার, উনি তো ওনার নিজেদেরকে শেষ করছেন, ওনার দলকে শেষ করছেন, পুরো জাতিটাকে ধ্বংস করে ফেলছেন। আমাদের চরম কঠোরভাবে সংস্কার করতে হবে। এর রাগ ডাক নেওয়ার কিছু নাই। হয়তো 2-1টা ভুল হতেই পারে, কিন্তু আপনাদেরকে একদম এই আমাদের মনে করেন প্রথম শ্রেণী প্রতিটা অধিদপ্তর 10 জনকে যদি বের করে দেওয়া হয়, আমার দেশ কি চলবে না? আজকে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় 1000-এর উপরে লোক মারা গেছে, এক ব্যক্তি মানে মারা গেছে, সরি, শহীদ 1000-এর উপরে, আহত আছে বেশ কয়েক হাজার। ব্যক্তি হিসেবে গণ্য করলে হবে না, তার পরিবার জড়িত তার সাথে। একটা রিক্সাওয়ালা, আমি এত লজ্জা লাগছে আমার যে দেখে, যে বউ পাশে বসে আছে, তার দৈনিক ইনকামটা তো নাই, 2 মাস তার হাসপাতালের বেডের মধ্যে, ছেলে নিচে শুয়ে আছে, মা উপরে বসে আছে, তার খাওয়ার জিনিস নাই। এই স্বাস্থ্য মন্ত্রণালয়, আমি জানি না 15 দিন কাজ না করে কি দেশ চলবে না? বা তার একটা অঙ্গ সংগঠন এদের এই আহতদের পাশে থাকতে পারে না? এটা আমাদের জন্য স্বাধীনতা দিল। এটা তো 71 সাল না, বলে দিলাম 30 লাখ, এটা তো ডিজিটাল 24 সাল। এদের পাশে আমরা দাঁড়াতে পারতেছি না, তাদের ভালো খাবার দিতে পারতেছি না, তার পরিবার চলার জন্য টাকা দিতে পারতেছি না। এত জটিলতা কেন? আমার মনে হয় আমরা খুব কঠোর ভাবে আমাদের বলতে হবে। আমি সেই শুরু থেকে দেখেছি যে সরকার কে সময় দেওয়া উচিত, সরকার ভালো করবে, এই সরকার আরো অনেক বেশি সময় ধরে থাকুক, এমন একটা পরিস্থিতি আপনার অবস্থা ছিল। কিন্তু এখন রাজনৈতিক দলগুলো থেকে শুধু বিভিন্ন পর্যায়ে থেকে কিন্তু তাদের নেতৃত্ব নিয়ে, তাদের দুর্বলতার ধীরগতি নিয়ে কিন্তু পুরো দেশটাকে হয়তো বিপদে ফেলে দিতে পারে তাদের এই এমন ভাবে এখন তাদের প্রতি অনেকের দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। আপনি কি তা মনে করেন কিনা যে তাদের ধীরগতি আসলে একটা বড় না না, এরা আমার তো মনে হচ্ছে তারা ওই সাধারণ ক্ষমা ক্ষতিপূরণ এই দর্শনে যাচ্ছে। এটা কোনো দর্শন হতে পারে না, অপরাধী করে তার বিচার হতে হবে। উনি ডিফেন্স মিনিস্টার, সাগর ভাই, আমি চাকরিরত অবস্থায়, আমি গুম পালন যাই চাকরিরত অবস্থায়, পৃথিবীর ইতিহাসে বিরল। আমাকে হ্যান্ডকাম বেঁধে 43 দিন আপনি মাটি ফ্লোরে রেখেছিলেন, চোখ বেঁধে হ্যান্ডকাম নেন। উনি ডিফেন্স মিনিস্টার, উনি জানেন না ওনাকে জবাবদি করতে হবে না? ব্রিগেডিয়ার আজমি গুম, আমি 2য় বার গুম, আয়না ঘরে। মীর কাসিম আলীর ছেলে গুম, মাইকেল চাকমা গুম। ওনাকে ওনার নির্দেশ ছাড়া হয়েছে, ওনাকে জবাবদি করতে হবে। আমি তো চাই উনি আসুক, ওনারা আমরা জুতার মালা দিয়ে সম্বর্ধনা দিব, তারপর কাঠ করে দাঁড় করা। আমার জীবন ধ্বংস করে ফেলছে। উনি তো বলেছেন, আপনি সাফারার, কিন্তু আপনি কি মনে করেন কিনা যারা দেশ নেতৃত্ব বর্তমান দিচ্ছে তারা কেউ আপনার মতো সাফারার ওইভাবে দেখে কিনা বিষয়গুলোকে? আর তিনি তো আসবেন বলেছেন, তার অডিও রেকর্ডটা যদি বলেন, শুনে থাকেন আপনি, যে তিনি তো বলেছেন খুব কনফিডেন্টলি আমি আবার আসবো এবং যারা যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এই ধরনের কথা বলেছেন। আশা সাগর ভাই উনি আসুক, আমি এটা কামনা করি। উনি তো আমাকে ক্ষতিগ্রস্ত করেন, পুরো 18 কোটি লোককে জিম্মি করেছে। এই আয়না ঘরে আতঙ্কে পুরো 18 কোটি লোক ছিল, সকল জনমত, সকল দর্শনের লোক। আজকে জেলখানায় খোঁজ করেন জঙ্গি নাটকে, এর দেখবেন 90% লোক নিরীহ, এদেরকে জেলে আটকানো আছে। আমি তো মনে করি আরেকটা কমিশন করে জেলে যে বন্দী আছে তাদেরকে মূল্যায়ন করা উচিত, আসলে তারা সত্যিকারী জঙ্গি ছিল কি না। নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে অবৈধভাবে, নিজের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে উনি নানা রকম কৌশল নিয়েছেন। প্রথম কৌশল ছিল জঙ্গি, ক্রসফায়ার, তারপর হলো গুম করে রেখে দাও। এবং এটা কিরকম একটা দর্শন হতে পারে জানি না সাগর ভাই। আমি ব্যক্তি গুম, নিজের অসুবিধা নাই, আমার পরিবারের কথা ভাবুন, আমার বাচ্চার কথা ভাবুন, বাপ কখন আসবে, আদৌ আসবে কিনা, মারা গেল কিনা, জানাজা পড়বো কিনা, না দাফন। আমাদের কাছে পরিষ্কার বলা হয়েছে, বাঁচবেন নিজের চেষ্টায়। আপনি মারা গেলে দাফনও হবে না, লাশ দেওয়া হবে না, জানাজা হবে না, গায়েব করে দেওয়া হবে। এটা হলো ওদের ভীষণ। এই চ্যানেলে যত লোক থাকুক, এতে যদি ওই ডিজিএফআই 100 অফিসার থাকে, সবাইকে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন এবং শুনলেন সেই আলোচনাগুলো। তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার শোনার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।